আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। বাইডেন ও ওবামাকে দুষলেন ট্রাম্প। এরপরে জানবেন সিরিয়ায় সংবিধান বাতিল, সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত ঘোষণা। আরও জানবেন উড়োজাহাজ দুর্ঘটনায় কোন দিকে ট্রাম্পের অভিযোগের আমূল। এবারও নোবেল পুরস্কারের জন্য ইলন মাস্কের নাম প্রস্তাব। সবশেষে জানিয়ে দিব গাজা থেকে 2500 শিশুকে সরিয়ে নিতে বলল জাতিসংঘ। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ ও সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে 67 আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও বরফাচ্ছন্ন পটোম্যাক নদীতে উড়োজাহাজ ও হেলিকপ্টার পড়ে যাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়ায়। ইতোমধ্যে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন সংঘর্ষের সঠিক কারণ নির্ধারণ করতে সময় লাগবে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এনটিএসবি উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করে গবেষণাগারে পাঠিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে পর্যাপ্ত জনবল না থাকায় দুর্ঘটনা ঘটতে পারে। নিয়ন্ত্রণ টাওয়ারে সাধারণত 2 জন নিয়ন্ত্রক দায়িত্ব পালন করেন, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মাত্র 1 জন ছিলেন। সংঘর্ষের পর রাতের আকাশে স্ফুলিঙ্গ দেখা যায় এবং উড়োজাহাজ ও হেলিকপ্টার নদীতে আছড়ে পড়ে। এই প্রতিকূল পরিবেশ উদ্ধার কাজকে আরও কঠিন করে তোলে। দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য বারাক ওবামা ও জো বাইডেন সরকারের কর্মীবৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নীতিকে দায়ী করেন। তিনি দাবি করেন এই নীতির কারণে যোগ্য কর্মীদের নিয়োগ দেওয়া হয়নি এবং এটাই দুর্ঘটনার কারণ হতে পারে। ট্রাম্প অভিযোগ করেন বাইডেন প্রশাসনের পরিবহন নীতির ফলে এফএ এবং বিমান সংস্থাগুলোতে দক্ষ কর্মীরা নিয়োগ পাননি। একই সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও এই নীতির সমালোচনা করেন এবং বলেন ডিআই নীতির কারণে যোগ্য মার্কিন নাগরিকরা পিছিয়ে পড়ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্বীকার করেন যে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তার মতে ডিআই নীতি এ ধরনের ঘটনার জন্য দায়ী হতে পারে। দুর্ঘটনার তদন্ত চলছে এবং কর্মকর্তারা এ বিষয়ে আরও তথ্য বিশ্লেষণ করছেন। সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণের মুখে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়ার পর তার রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। একই সঙ্গে সিরিয়ার সংবিধান সহ দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ সশস্ত্র গোষ্ঠীও বাতিল করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে সাবেক বিরোধী দলীয় কমান্ডার আহমেদ আল শারাকে দেশটির ক্রান্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এবং একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের অনুমোদন পেয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রশাসনের গঠন নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই ঘোষণার মাধ্যমে সিরিয়ার ভবিষ্যৎ আরও স্পষ্ট হয়েছে। আনসারার নিজস্ব গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম সহ সিরিয়ার সব সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা হয়েছে। 8 ডিসেম্বর বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর পর দামেস্কে একটি বৈঠকে এই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়। বৈঠকে বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডাররা উপস্থিত ছিলেন এবং আল শারা তাদেরকে নতুন সিরিয়ার অংশ হওয়ার নিশ্চয়তা দেন। সিরিয়ায় নির্বাচন কবে হবে তা এখনো অনিশ্চিত। আনসারা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এই দেশে একটি কার্যকর নির্বাচন আয়োজনের জন্য 4 বছর সময় লাগতে পারে এবং নতুন সংবিধান প্রণয়নে প্রায় 3 বছর সময় লাগতে পারে। নির্বাচনের আগে একটি নতুন আদমশুমারি করা হবে, যা যোগ্য ভোটারদের সংখ্যা নির্ধারণের জন্য প্রয়োজনীয়। আল শারার মতে, অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুরো দেশ শোকাহত এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি দাবি করেন, ওবামা ও বাইডেন প্রশাসনের আমলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে নিম্নমানের এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগই এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। ট্রাম্প ও তার রিপাবলিকান সহযোগীরা দীর্ঘদিন ধরেই সরকারি নিয়োগ প্রক্রিয়ায় বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির বিরোধিতা করে আসছেন। তাদের মতে এসব নীতি দেশকে দুর্বল করছে এবং বিভাজন তৈরি করছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তদন্ত শেষ না হলেও তার সাধারণ জ্ঞান থেকেই তিনি ধারণা করছেন যে এর নিয়োগ নীতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে তিনি স্বীকার করেন যে দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ট্রাম্প দাবি করেন, এই নিয়োগ প্রক্রিয়ায় অক্ষম ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার নীতির ফলে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। যদিও সংস্থাটি এর আগে বলেছে সব পদে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়। দুর্ঘটনায় উড়োজাহাজের ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য এবং হেলিকপ্টারে থাকা ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত এখনও চলমান রয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস চলতি বছরে বাকস্বাধীনতার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মার্কিন ধনকুবের ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস বলেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে এই পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদনপত্র এরই মধ্যে গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, বাকস্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায় যে ইলন মাস্ককে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে আবেদনপত্র গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি ফিরতি ইমেইল পাঠিয়েছেন। সেই ফিরতি ইমেইলটি গ্রিমস তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেয়ারও করেছেন, যেখানে উল্লেখ করা হয়, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে। এদিকে স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস নোবেল পুরস্কারের মনোনীত আবেদনপত্রের কাজে যারা তাকে সহায়তা করেছেন তাদের ও সহপ্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্র্যাঙ্কো গ্রিমস বলেছিলেন বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য ইলন মাস্ক নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তারও আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করে আবেদন করেছিলেন নরওয়ের সংসদস্য মারিয়াস নিলসেন। তাতেও অবশ্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া হয়ে ওঠেনি বিশ্বের শীর্ষ এ ধনীর। শেষময় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় আক্রান্ত ভুক্তভোগীদের নিয়ে কাজ করা একটি সংগঠনের ঘরে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ২৫০০ শিশুকে চিকিৎসার জন্য অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। চিকিৎসক দল জানিয়েছে, এই শিশুরা আগামী সপ্তাহগুলোতে অত্যাসন্ন মৃত্যু ঝুঁকিতে পড়বে। চিকিৎসক দলটির ৪ সদস্যের সবাই গাজায় ১৫ মাস ধরে যুদ্ধ চলাকালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলা এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজার পুরোটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধে ২০ লাখের বেশি ফিলিস্তিনির জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে উপত্যকাটিতে স্বাস্থ্য ব্যবস্থা। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, মার্কিন চিকিৎসক দলের সঙ্গে বৈঠকটি তাঁকে দারুণভাবে নাড়া দিয়েছে। এ নিশ্চয়তা দিয়ে গাজা থেকে অবশ্যই ২৫০০ শিশুকে অবিলম্বে সরিয়ে নিতে হবে, যে তারা তাদের পরিবার ও কমিউনিটির কাছে আবারও ফিরতে পারবে। গত ১৯ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাত্র কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চিকিৎসার জন্য উপত্যকাটি থেকে ১২,০০০-এর বেশি রোগী বাইরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে এ সংখ্যা আরও বাড়তে পারে। এ রোগীদের মধ্যে ২৫০০ শিশুর জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রয়োজন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ট্রমা সার্জন ফিরোজা সিধওয়া। গত বছরের ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি।